প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। হিসাব বিজ্ঞান পর্বে আজকে আমরা উপস্থিত হয়েছি লেনদেনের আধুনিক নিয়মে কারণ ব্যাখ্যা নিয়ে। আমাদের নিয়মিত আয়োজনের নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকো। আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে দিতে ভুলবা না। গতকাল আমি লেনদেনের সনাতন পদ্ধতিতে একটা কারণ দেখাইছিলাম। আজকে আমরা লেনদেনের আধুনিক পদ্ধতির কারণটা ব্যাখ্যা কীভাবে করতে হয় এটা শেখাবো। এটা আমরা দুটো উপায়েই শেখাবো। যারা সচরাচর বুঝে উঠতে কষ্ট হয় যে আধুনিক পদ্ধতি কীভাবে ব্যাখ্যা করতে হয়, এদের জন্য একটা পদ্ধতি আমি দেখাবো। আর একটা হচ্ছে যারা প্রপারলি বিষয়টা শিখতে চায় তাদের জন্য। তবে প্রপারলি শিখতে গেলে অবশ্যই আমাদের হিসাব সমীকরণ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এজন্য শুরুতেই আমি হিসাব সমীকরণ সম্পর্কে একটা ধারণা দিব। এরপরে প্রপার কিভাবে আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করতে হয় এটা শেখাবো। এরপরে আধুনিক পদ্ধতিতে কিভাবে সংক্ষেপে ব্যাখ্যা করা যায় সেটাও শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো বিষয়গুলো বুঝতে আমাদের পাশেই থাকো, সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখতে থাকো। আশা করি এই ভিডিওটি দেখলে হিসাব সমীকরণের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করতে হয় তোমরা সহজেই বুঝতে পারবা। তো আগে আসি আমরা হিসাব সমীকরণের আলোচনায়। হিসাব সমীকরণের সবচেয়ে সংক্ষিপ্ত রূপটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। আধুনিক বইতে এই ওইকে অনেক সময় ই লিখে থাকে, কিন্তু আমি ই না লিখে ওই লিখছি। এর পিছনে একটা ছোট্ট কারণ আছে, কারণটা ভিতরের আলোচনায় আমি বলে দিব। এ ফর অ্যাসেট অর্থাৎ সম্পদ, এল ফর লায়াবিলিটিস অর্থাৎ দায়, আর ওই ফর ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। আর যখন ওই না লিখে এখানে ই লেখা হয় সেটা দাঁড়ায় ইকুইটি অর্থাৎ সত্ত্বাধিকার। সত্ত্বাধিকার মালিকানা সত্ত্ব একই জিনিস, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তবে বোঝার সুবিধার জন্য, কারণ হচ্ছে ওনার্স ইকুইটিতে চারটা জিনিস আছে। এক, সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এই সূত্রটা মনে রাখবো আমরা শিক্ষার্থীরা। সি ফর ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আই ফর ইনকাম অর্থাৎ আয়, ই ফর এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়, আর ডি ফর ড্রয়িংস অর্থাৎ উত্তোলন। ক্যাপিটাল এটা হচ্ছে মূলধন, ইনকাম এটা হচ্ছে আয়, এক্সপেন্সেস এটা হচ্ছে ব্যয়, আর ড্রয়িংস এটা হচ্ছে উত্তোলন। শিক্ষার্থীরা আমরা প্রথম ক্লাসেই বলছিলাম যে হিসাব বিজ্ঞানের 6টা খুঁটি, এই 6টা খুঁটি সম্পর্কে ধারণা রাখতে পারবে তার জন্য ঘর করা খুব সহজ হয়ে যাবে। 6টা খুঁটি এখানে আমরা দেখি: সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এর ভিতরে ওনার্স ইকুইটির ভিতরে 4টা খুঁটি আছে। এই 4টা খুঁটির আমরা একটা জিনিস দেখি, সি এবং আই এর আগে দুইটা চিহ্ন হচ্ছে প্লাস, ই এবং ডি এ দুটোর চিহ্ন হচ্ছে মাইনাস। অর্থাৎ যখন কোথাও মূলধন এবং আয় হয় তখন ওনার্স ইকুইটিটা বৃদ্ধি পায়। আবার যদি কোথাও ব্যয় এবং উত্তোলন হয় তখন ওনার্স ইকুইটিটা হ্রাস পায়। এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে কখন ওনার্স ইকুইটি বৃদ্ধি পায়, কখন ওনার্স ইকুইটি হ্রাস পায়। ওনার্স ইকুইটির ভিতরে অর্থাৎ মালিকানা সত্ত্বের ভিতরে এই 4টা উপাদান, এই 4টা উপাদান খুব ভালো করে বুঝতে হবে। আর এই 6টা বিষয় নিয়ে আমি আগেই কথা বলছি। হিসাব সমীকরণের প্রভাব যখন আমরা দেখাবো তখন যদি সম্পদ বৃদ্ধি পায় বলবো এ বৃদ্ধি অথবা সম্পদ বৃদ্ধি, যখন সম্পদ হ্রাস পাবে তখন বলবো এ হ্রাস বা সম্পদ হ্রাস। আবার একইভাবে যখন দায় বৃদ্ধি পাবে আমরা বলবো এল বৃদ্ধি, যখন দায় হ্রাস পাবে আমরা বলবো এল হ্রাস। কিন্তু
ওই ক্ষেত্রে ওই হ্রাস পেল না বৃদ্ধি পেল, এটা বুঝতে গেলে আমাদের এই চারটা বিষয় বুঝতে হবে। শিক্ষার্থীরা, আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে অনেক বইয়ে এখানে ই লেখা, আমি কেন ওই লিখলাম? ওইয়ের ভিতরে আমি যে চারটা উপাদান লিখছি তার ভিতরে একটা ই আছে, অর্থাৎ ই বলতে আমি শুধু মালিকানা সত্ত্বকে বোঝাবো নাকি ই বলতে ব্যয় বোঝাবো। এই সুবিধাটার জন্যই আমি এখানে ওই লিখেছি, যেহেতু নিচে একটা ই আছে। তো শিক্ষার্থীরা, মালিকানা সত্ত্ব হ্রাস পেল না বৃদ্ধি পেল, এটা বোঝার জন্য আমার বুঝতে হবে যে আমার যদি কখনো মূলধন বা আয় হয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল, আর যদি আমার কখনো ব্যয় বা উত্তোলন হয় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পেল। এই ধারণাটা যে পেয়ে যাবে তার জন্য কিন্তু হিসাব সমীকরণের মাধ্যমে যে আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা প্রদান করা হয়, ব্যাখ্যাটা বুঝতে সহজ হবে এবং পুরো হিসাব বিজ্ঞান বিষয়টাই তার বুঝতে সহজ হবে। যদিও আমি একটা সংক্ষিপ্ত পদ্ধতি দেখাবো, কিন্তু তারপরও তোমাদের জন্য আমার সাজেশন হচ্ছে অবশ্যই বিষয়টা ক্লিয়ারলি বুঝে নাও, কারণ এই বিষয়টা না বুঝতে পারলে হিসাব বিজ্ঞানের অনেক অঙ্কই তুমি বুঝতে পারবা না। হ্যাঁ, হয়তো বা আধুনিক পদ্ধতিতে কারণটা তুমি সংক্ষিপ্তভাবে করে দিতে পারবা, নির্ভুলভাবেই করতে পারবা, সমস্যা হবে না, এটা না বুঝলেও করতে পারবা, কিন্তু এটা প্রপার না বুঝলে ভিতরের অনেক অঙ্ক তুমি করতে পারবা না। যেমন ইকুয়েশনের একটা টেবুলার ছক আছে, সমীকরণের যে টেবুলার ছকটা আছে এটা কিন্তু কেউ করতে পারবা না যদি এই বিষয়টা বুঝতে না পারো। আর আমাদের আগামী দিনের আলোচনার বিষয় টেবুলার ছকই হতে চলেছে। তো শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করি এই যে হিসাব সমীকরণটাকে বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করলে আমরা একটা পূর্ণাঙ্গ সমীকরণ পাই। পূর্ণাঙ্গ সমীকরণটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ওইর জায়গাতে ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। অনেক সময় আমাদের অবজেক্টিভ হিসেবে এই কোশ্চেনটা আসতে পারে যে হিসাব সমীকরণের পূর্ণাঙ্গ সমীকরণ কোনটি। তো হিসাব সমীকরণের পূর্ণাঙ্গ সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। বীজগণিতের একটা সূত্র আছে, সমীকরণের এক পাশে প্লাস থাকলে অন্য পাশে গেলে মাইনাস হয়। এই কথাটাও কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ যখন সমীকরণের এক পাশে বাড়াবে তখন এই পাশেও বাড়তে হবে, যদি এক পাশে কমাই অন্য পাশেও কমতে হবে। তবে যদি একই পাশে প্রভাব ফেলে তাহলে একটা বাড়বে আর একটা উপাদান কমে যাবে। তো শিক্ষার্থীরা, আমরা এবার একটা অঙ্কে আসি। গতদিন আমরা লাবণ্য ট্রেডার্সের একটা অঙ্ক শিখিয়েছিলাম। লাবণ্য ট্রেডার্সের অঙ্কটা দ্বারা আমরা বুঝিয়েছিলাম কিভাবে সনাতন পদ্ধতিতে লেনদেন নির্বাচন করতে হয় এবং কিভাবে এই লেনদেনের কারণ ব্যাখ্যা করতে হয়। আজকে ঠিক সেম অঙ্কটা দিয়েই আমরা করাবো, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে আশা করি। তো শিক্ষার্থীরা, আগের দিন যেটা বুঝাইছিলাম, তো শিক্ষার্থীরা আগের দিন আমরা ছকটা যেভাবে কেটেছিলাম আজকেও কিন্তু ছকটা ঠিক সেম ভাবেই কাটবো। খেয়াল করো, প্রথমে এখানে দিব ক্রমিক নং। আগের দিন আমি বলছিলাম যে ক্রমিক থাকলে ক্রমিক দিব, তারিখ থাকলে তারিখ দিব। এরপর এখানে দিব লেনদেন কি না। এটা হচ্ছে ক্রমিক নং। এখানে লিখব লেনদেন কি না। এখানে লিখব কারণ, এবং এই কারণটা লিখব আধুনিক পদ্ধতিতে। ব্র্যাকেট দিয়ে দেই যে কারণটা আধুনিক পদ্ধতিতে হবে। তো আমরা প্রথমে খেয়াল করি, এখানে এক নম্বরে কি বলা আছে, লাবণ্য 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করলো। অর্থাৎ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা বোঝার ক্ষেত্রে কিন্তু আগের দিনের মতো করে বুঝতে পারবো, যে সকল ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে সহজে বলে দিব। এটা হচ্ছে লেনদেন। খেয়াল করি শিক্ষার্থীরা, ক্রমিক নাম্বার 1, যেহেতু লাবণ্য 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, সেহেতু এটা হচ্ছে
লেনদেন। আর এই লেনদেনের এবার হিসাব সমীকরণে ব্যাখ্যা করতে হবে। হিসাব সমীকরণে ব্যাখ্যা করার সময় আমরা ওই আগের দিনের মতোই লিখব ঘটনাটি দ্বারা, তবে আগের দিন লিখেছিলাম প্রতিষ্ঠানের, এটা তা লিখব না। ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণের কথাটা লিখবো আমরা এখানে, হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি? এ সমান সমান এল প্লাস ও ই এর। শিক্ষার্থীরা এটুকু সব লেখা আমরা লিখব। লেখার পরে আমরা খেয়াল করব এখানে কোন উপাদানটার পরিবর্তন হয়েছে। অর্থাৎ যেহেতু মালিক নিয়ে আসছে, এটা মূলধন। মূলধন আমরা এখানে কিভাবে দেখছিলাম? মূলধন আমাদের একটু আগে যে বোর্ডে আমরা দেখাইছিলাম, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের ভিতরে। আর যেহেতু লাবণ্য টাকা নিয়ে আসছে, অর্থাৎ নগদ টাকা আসছে, নগদ টাকা এটা হচ্ছে একটা সম্পদ। সম্পদ তার মানে আমাদের বৃদ্ধি পেয়েছে, তাহলে এ বৃদ্ধি পেয়েছে এবং মূলধন মালিকানা সত্ত্বের ভিতরে প্লাস অবস্থায় ছিল, অর্থাৎ ওই বৃদ্ধি পেয়েছে। তাই এটি লেনদেন। লেখার পরে আমরা এরকম একটা দাগ দিয়ে দিব। এরপরে ক্রমিক নাম্বার 2। ক্রমিক নাম্বার 2-এ লেখা আছে পণ্য বিক্রয় করলেন 40,000 টাকা। অর্থাৎ পণ্য যেহেতু বিক্রি করছে, আমার প্রতিষ্ঠানে টাকা আসছে, প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেছে, তার মানে এটাও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করছে, তার মানে এটাও লেনদেন। আমি একইভাবে লিখব ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই এর। এ কথাটুকু আমি সব সময় লিখব। অর্থাৎ এখানে আমি মার্কিং করে দিচ্ছি এই যে কথাটুকু, ঘটনাটি থেকে এর পর্যন্ত সব সময় লিখবো। আমি আগেই বলছি সব সময় এটা লিখবো। এটা লেখার পরে আমরা দেখব কোন কোন উপাদান হ্রাস বৃদ্ধি ঘটেছে। শিক্ষার্থীরা আগের অঙ্কটা আমরা দেখেছিলাম এ বৃদ্ধি পেয়েছে এবং ওই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এ ছিল এই পাশে, এ ছিল যে পাশে, ওই ছিল তার বিপরীত পাশে। অর্থাৎ যখন এ বৃদ্ধি পাইছে, তখন বিপরীত পাশের আর একটা জিনিসও বৃদ্ধি পাইছে। যদি এ হ্রাস পায়, বিপরীত অংশ থেকেও হ্রাস পাবে। আমরা এভাবে করে মিলায় নিতে পারি। আর যদি আমরা প্রপার উপাদানটাই ঠিকঠাক করতে পারি, তাহলে তো কোনো কথাই নাই। তো শিক্ষার্থীরা আমরা খেয়াল করি, বিক্রি করার কারণে কিন্তু আয় হয়েছে। কারণ আমি প্রথম ক্লাসেই বলছিলাম বিক্রি করার কারণে কিন্তু আয় হয়েছে, কারণ আমি প্রথম ক্লাসেই বলছিলাম কাজের বিনিময়ে যদি টাকা আসে তাহলে সেটা আয়। আর ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠানের জন্য ক্রয় এবং বিক্রয় এটাই তো মূল কাজ। অর্থাৎ ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠানের জন্য যেহেতু ক্রয় এবং বিক্রয় মূল কাজ, সুতরাং বিক্রয় করা একটা কাজ, আর কাজের বিনিময়ে টাকা আসলে সেটা আয়। আবার অন্যদিকে দেখলে বিক্রয় করে যেহেতু টাকা আসছে, তাহলে এটা আমাদের একটা সম্পদ, নগদ টাকা আমাদের একটা সম্পদ। তাহলে কি বলবো? এ বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু আয় হয়েছে, আয়টা কিন্তু ওয়ের ভিতর ছিল। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন চারটা ওয়ের ভিতর ছিল এবং আয়টা প্লাস অবস্থায় ছিল। যেহেতু আয় প্লাস অবস্থায় ছিল, তাহলে এখানে আমাদের বলতে হবে ওই বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা এখানে আমরা খেয়াল করি, এখানেও এ বৃদ্ধি পেয়েছে। এ সমীকরণের বাম পাশে ছিল, তাই ওইটাও কিন্তু বৃদ্ধিই পেয়েছে, এটা ডান পাশে ছিল। অর্থাৎ বাম পাশের একটা বাড়লে ডান পাশেরও একটা বাড়বে। আর যদি একই পাশে প্রভাব ফেলে, সেক্ষেত্রে একটা বাড়লে একটা কমবে। তো এখানে আমরা লিখবো তাই এটি লেনদেন। আমরা আর একটা দাগ দিয়ে দিলাম। এরপরে ক্রমিক নাম্বার 3। ক্রমিক নাম্বার 3-এ বলা আছে পণ্য ক্রয়। পণ্য ক্রয় করলে এটাও কি লেনদেন। এখানে এরকম ঘটনাটি দ্বারা এর এই পর্যন্ত লিখব। আচ্ছা, পণ্য ক্রয় করেছি মানে টাকা আমার চলে গেছে, চলে গেলে এ কি হয়েছে? এ হ্রাস পেয়েছে এবং যেহেতু টাকা চলে গেছে, তাহলে এটার কারণে কিন্তু আমার ব্যয় হতে পারে। আগে দেখি এটা কাজ কিনা।
আগেই বলছি কেনা বেচা কিন্তু ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠানের জন্য কাজ, অর্থাৎ ক্রয় একটা কাজ, কাজ মানেই ব্যয়, ব্যয় আমাদের মালিকানা সত্ত্বের ভিতরে মাইনাস অবস্থায় ছিল, অর্থাৎ ওইটা হ্রাস পেয়েছে। এরপর লিখতে হবে তাই এটি লেনদেন। আমি একটু সংক্ষেপে লিখছি যেন আমি একটা ছকের ভিতরেই দেখাতে পারি সম্পূর্ণটা, আবার যেন মুছে নতুন করে লিখতে না হয়। আচ্ছা, বিনিয়োগের সুদ পাওয়া গেল 2000 টাকা। আচ্ছা, এটাও লেনদেন, কারণ বিনিয়োগের সুদ আমি পেয়েছি। বিনিয়োগ মানে আমার কিছু নগদ টাকা অন্যর কাছে খাটাইলে তাকে বলা হয় বিনিয়োগ। বিনিয়োগ করেছিলাম, আমার এই টাকাটা অন্যের হয়ে কাজ করছে, আর এই কাজের বিনিময়ে আমি কিছু লভ্যাংশ পেয়েছি, এটা হচ্ছে একটা আয়। আর আয় হলে সেটা হতো লেনদেন, লেনদেন না হলে তো আয় ব্যয় উত্তোলন মূলধন কিছুই হতো না। আর আয়ের সময়ও একইভাবে আমরা লিখতে পারি ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এর, এই পর্যন্ত সবসময় লিখবো। যেহেতু নগদ টাকা আসছে তাহলে এ বৃদ্ধি পেয়েছে এবং ওই, কারণ এটাও আয়, সুদ, এটা আমি আগেই বলছি যে বিনিয়োগকৃত টাকাটা আমার হয়ে অন্যের কাছে কাজ করছে, তার বিনিময়ে আমি কিছু লভ্যাংশ পেয়েছি, অর্থাৎ এটাও একটা কাজের বিনিময়ে আসছে, আর কাজের বিনিময়ে আসলেই সেটা হচ্ছে আয়, তাই ওই বৃদ্ধি পেয়েছে। এরপরে কি বলবো, তাই এটি লেনদেন। শিক্ষার্থীরা খুব খেয়াল, এখানে কিন্তু আমরা দেখি যে যখন এ হ্রাস পেয়েছিল তখন ওইটা হ্রাস পেয়েছে, আবার যখন এ বৃদ্ধি পেয়েছে তখন ওইটাও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এক অংশের একটা উপাদান হ্রাস পেলে অন্য অংশের একটা উপাদান হ্রাস পাবে, এক অংশের একটা উপাদান বৃদ্ধি পেলে অন্য অংশের একটা উপাদান বৃদ্ধি পাবে। তবে যদি কোনো লেনদেনের কারণে একই অংশের দুইটা উপাদানের প্রভাব ফেলে সেক্ষেত্রে একটা বাড়াতে হবে, একটা কমাতে হবে। শিক্ষার্থীরা আমরা 5 নাম্বারটা খেয়াল করি। 5 নম্বরে বলা আছে পণ্য ক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল। এখানে কিন্তু কাজটা সংগঠিত হয় নাই, টাকাও পাওয়া যায় নাই বা টাকাও দেওয়া হয় নাই, সুতরাং এটা কিন্তু লেনদেন নয়, কারণ এটার মাধ্যমে আমাদের কোনো কাজ এখনো সম্পন্ন হয় নাই বা টাকাও আদান প্রদান হয় নাই, জাস্ট একটা অর্ডার পাওয়া গেছে যে এই পণ্যটা আমরা বিক্রি করব, অন্যরা কিনবে, তাই আমাদের কাছে একটা ফরমায়েশ দিছে যে তারা আমাদের কাছ থেকে পণ্যটা কিনবে। যাই হোক শিক্ষার্থীরা, এক্ষেত্রেও আমরা কিন্তু এভাবেই লিখব, ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণের এই এর পর্যন্ত সবসময় লিখব, তারপরে লেখা হচ্ছে গিয়ে পরিবর্তন, কোনো উপাদানের পরিবর্তন হয়নি, তাই এটি লেনদেন নয়। আমরা লক্ষ্য করি শিক্ষার্থীরা 6 নম্বরে বলা আছে বিজ্ঞাপন বিল প্রদান, এটাও লেনদেন, কারণ এটার কারণেও ব্যয় হয়েছে, কিন্তু আমাদের তাহলে লিখতে হবে কি, ঘটনাটি দ্বারা, মুছে দেই, আমরা অল্প জায়গার ভিতরে লিখি, ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই এর, সব লেখাই তো এক। আচ্ছা, এটুকু লেখার পরে এটুকু যে আমি ব্র্যাকেট দিয়েছি সব লেখা এক, ওই উপরে ব্র্যাকেট দেওয়া আছে, সেভাবে করে আমি বোঝানোর জন্য সবটা লেখার ভিতরে ব্র্যাকেট দিলাম, তো ব্র্যাকেটের অংশটুকু এখানে লিখতে হবে। আচ্ছা, ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই এর বিজ্ঞাপন খরচ, অর্থাৎ নগদ টাকা চলে গেছে, তার মানে এ হ্রাস পেয়েছে এবং ব্যয় হয়েছে, তাই ওই হ্রাস পেয়েছে, তাই এটি লেনদেন। লেনদেন হলে অবশ্যই লেনদেন, লেনদেন না হলে বলবো লেনদেন নয়। এরপরে শিক্ষার্থীরা 7 নম্বরটা আমরা খেয়াল করি। 7 নম্বরটায় বলা আছে ব্যাংক চলতি হিসাব খোলা হলো। এখানে একটা ভালো জিনিস আসছে,
যে ব্যাংক চলতি হিসাব খোলা হলো, আমার ক্যাশের টাকা আমার ব্যাংকে গেছে, তাহলে এটাও লেনদেন। কারণ আমি আগের দিন বলেছিলাম এখানে সম্পদের পরিবর্তন হয় নাই, কিন্তু মূল সম্পদের পরিবর্তন না হলেও সম্পদের তারল্যের অবস্থা পরিবর্তন হয়েছে। কারণ নগদ টাকা সর্বোত্তম তরল সম্পদ, কিন্তু ব্যাংক অতটা তরল সম্পদ নয়। তো শিক্ষার্থীরা, আমরা এখানেও এই জন্য বলবো যে ঘটনাটি দ্বারা সম্পদের রূপ যেহেতু পরিবর্তন হয়েছে, তাই এটা লেনদেন। ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই এর এ বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধি পেয়েছে কারণ আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক একটা সম্পদ, এবং এ হ্রাস পেয়েছে। এ হ্রাস পেয়েছে কেন? কারণ আমাদের নগদ টাকা চলে গেছে। তো এরপর আমরা এরকম ব্যাখ্যা দিব, তাই এটি লেনদেন। তো শিক্ষার্থীরা, আশা করি এই অবস্থাতেই তোমরা বুঝতে পারবা, তোমরা লিখতে পারবা। তবে যদি কারো বিশেষ সমস্যা হয়, কোনো শিক্ষার্থী যদি এতটুকুও লিখতে না পারে, আমাদের কিছু শিক্ষার্থী আছে যাদের আসলে অনেক কিছু মনে থাকে না, এমন সমস্যা হয়, তো যদি কেউ এভাবে প্রপার ব্যাখ্যা দিয়ে লিখতে না পারো, তার জন্য আমি একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি। উপায়টা হচ্ছে, ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই এর এ কথাটা তো অবশ্যই লিখব। এই কথাটা লেখার পরে যদি লেনদেন হয়, সেক্ষেত্রে আমি একটা আলাদা কথা এখানে জুড়ে দিব, ব্যাখ্যাটা দিব না। কি বলবো? আমি বলবো ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণ এল প্লাস এ সমান সমান এল প্লাস ওই এর পরিবর্তন হয়েছে, তাই এটি লেনদেন। আর যদি পরিবর্তন না হয়, তাহলে আমি বলবো ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণ এর কোনো পরিবর্তন হয় নাই, এই লেখাটা ঠিক আছে। ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই এর কোনো পরিবর্তন হয় নাই, তাই এটা লেনদেন না। আর যত জায়গাতে পরিবর্তন হবে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি এভাবে লিখবো যে পরিবর্তন হয়েছে, অর্থাৎ এইভাবে। ঘটনাটি দ্বারা এর পরিবর্তন হয়েছে। এই এর পর্যন্ত লেখা কিন্তু সব এক শিক্ষার্থীরা। ঘটনাটি দ্বারা হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই এর এই পর্যন্ত লেখা কিন্তু সব এক। পরিবর্তন হয়েছে, তাই এটি লেনদেন। তো শিক্ষার্থীরা, আশা করি যারা একটু কম বোঝো বা যাদের মাথায় প্রপার হিসাব সমীকরণের খেলাটা কাজ করে না, তারাও অন্তত এভাবে লিখে আমাদের আধুনিক পদ্ধতিতে যে কারণের 4 মার্কস আমরা নিজেরা তুলে নিতে পারবো। শিক্ষার্থীরা, হিসাব সমীকরণের বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আগামী দিনের ক্লাসটা আসছে, সেখানে হিসাব সমীকরণের এই উপাদান নিয়ে যেসব অঙ্কগুলো আসে এক একটা করে আমি আলোচনা করে দেব ইনশাল্লাহ। আশা করি আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখলেই এইচএসসির আগেই তুমি হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়ে যাবা, এবং আমাদের এই ক্লাসগুলো তোমাকে এইচএসসিতে অবশ্যই অ্যাকাউন্টিংয়ে এ প্লাস পেতে সাহায্য করবে। আমাদের নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে জানাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।